তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পর্যায় সারণীর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে মৌলের যে ধর্ম আছে সেই ধর্মগুলি অনুযায়ী মৌলদের যে ক্যারেক্টারিস্টিকগুলো হয়, অর্থাৎ তার যে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নন বিভব, তড়িৎ-ঋণাত্মকতা, জারণ বিজারণ, এগুলো কিভাবে পরিবর্তিত হয়, মানে কোন মৌলের ক্ষেত্রে কোনটা বেশি হয়, কোন মৌলের ক্ষেত্রে কোনটা কম হয়, ইভেন কেন হয়, সেই জিনিসগুলো সম্বন্ধে আজকে আমরা পড়ব। তো চলো আগে জানতে হবে যে পর্যায় বরাবর কি পরিবর্তিত হয়, কি পরিবর্তিত হয় না, শ্রেণী বরাবর কি পরিবর্তিত হয়, কি পরিবর্তিত হয় না। তো তোমরা যদি একটা পর্যায় সারণীর ছবি আঁকার চেষ্টা করো রাফলি, হ্যাঁ, যদি এখানটা লিখো এটা পর্যায়, আর এটাকে পর্যায়কে বাংলায় লিখি পর্যায়, আর যদি এটা শ্রেণী লেখা হয় তাহলে শ্রেণী বরাবর যদি আমরা নিচ থেকে উপর থেকে নিচের দিকে যাই তাহলে কক্ষপথটা পরিবর্তিত হয়। কি পরিবর্তিত হয়? কক্ষপথ। মানে ধরো সাপোজ এটা 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, এটা 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, এটা 3 নম্বর পর্যায়, এটা 4 নম্বর পর্যায়। আর যদি শ্রেণী দেখি, এটা আই শ্রেণী, এটা হচ্ছে ডবল আই শ্রেণী, এটা হচ্ছে ট্রিপল আই শ্রেণী। যদি শ্রেণীটা আমরা দেখতে যাই তাহলে উপর থেকে নিচের দিকে শ্রেণী কাউন্ট হয়, আর পর্যায়টা এদিক থেকে দিয়ে কাউন্ট হয়। যদি শ্রেণীটা দেখি তাহলে উপর থেকে নিচের দিকে গেলে শুধুমাত্র কক্ষপথ পরিবর্তিত, মানে এখানে একটি কক্ষপথ থাকলে এখানে কটা কক্ষপথ থাকবে? দুটা কক্ষপথ। এখানে গেলে কটা কক্ষপথ হয়ে যাবে? তিনটা কক্ষপথ হয়ে যাবে। এখানে গেলে কটা কক্ষপথ হবে? চারটা কক্ষপথ হবে। মানে উপর থেকে নিচে শ্রেণী বাড়ার সাথে সাথে একটি করে কক্ষপথ বাড়তে থাকে। আর যদি পর্যায় বরাবর আমরা এদিক পাশে যাই, যদি প্রথম পর্যায়টা দেখো, মানে ফার্স্ট পর্যায়, সেকেন্ড পর্যায়ে যদি দেখি, সেকেন্ড পর্যায়ে প্রথম শ্রেণীতে থাকা মানে সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন। যদি সেকেন্ড পর্যায়ে দ্বিতীয় শ্রেণীতে থাকি তাহলে সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? দুটা ইলেকট্রন। যদি সেকেন্ড পর্যায়ে তৃতীয় শ্রেণীতে থাকি তাহলে সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? তিনটা। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে পর্যায় বরাবর যদি আমি বাম দিক থেকে ডান দিকে যাই কক্ষপথটা একই থাকে, ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। আর একইভাবে শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে আসলে ইলেকট্রন সংখ্যা সব ক্ষেত্রেই সমান। প্রথম শ্রেণীতে মানে এরো সর্বশেষ কক্ষে একটা, এরো সর্বশেষ কক্ষে একটা, এরো সর্বশেষ কক্ষে একটা, এরো সর্বশেষ কক্ষে একটা, ইলেকট্রন সব ক্ষেত্রে একটা। শুধুমাত্র কি বাড়ছে? কক্ষপথের সংখ্যা বাড়ছে। যদি কক্ষপথের সংখ্যা বাড়ে এখান থেকে শেষ ইলেকট্রনের দূরত্ব বাড়বে। আর যদি কক্ষপথের সংখ্যা না বাড়ে, ইলেকট্রন সংখ্যা বাড়ে, তাহলে একটা কক্ষপথ, ধরো একটা পরমাণুর সর্বশেষ কক্ষে একটা ইলেকট্রন আছে, আরেকটা পরমাণু সর্বশেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? ধরো আমি ধরলাম 6টা ইলেকট্রন আছে। তাহলে বলো এই যে সর্বশেষ কক্ষপথ, এখান থেকে এর যে আকর্ষণ বলটা, টানটা, সেইটা বেশি হবে নাকি এইটার প্রতি টানটা বেশি হবে? অ্যাট্রাকশনটা কার প্রতি বেশি হবে? নিউক্লিয়াসের সাথে। যার ইলেকট্রন সংখ্যা বেশি তার প্রোটন সংখ্যা বেশি। ইলেকট্রনের সঙ্গে প্রোটন সংখ্যার কি হয়? একটা টান সৃষ্টি হয়। এখানে একটি প্রোটন একটি ইলেকট্রন একে অপরকে টানছে, তার শক্তিটা বেশি হবে নাকি এখানে 6টা প্রোটন 6টা ইলেকট্রন একে অপরকে টানছে তার শক্তিটা বেশি হবে? যার ইলেকট্রন প্রোটন সংখ্যা বেশি তাদের মধ্যে টানটাও বেশি থাকবে, যার ইলেকট্রন প্রোটন সংখ্যা কম তাদের মধ্যে টানটাও কম থাকবে। এখানে সেই থিসিসটাকে আমরা কাজে লাগিয়ে টোটাল সবগুলো ক্যালকুলেশন করব। ভালো করে দেখো, পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বুঝছো? ব্যাসার্ধ কাকে বলে? একটি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। একটা বৃত্ত তার কেন্দ্র থেকে যদি পরিধির ডিসটেন্স হয় সেটাকে ব্যাসার্ধ বলে। পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বুঝবে? তাহলে পরমাণুর কেন্দ্র কাকে বলে? নিউক্লিয়াসকে। তাহলে পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের যে ডিসটেন্স তাকে বলা হবে কি? পারমাণবিক ব্যাসার্ধ। তোমরা যদি শ্রেণী বরাবর দেখো, দেখো শ্রেণীতে এখানে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথ মানে কি? প্রথম কক্ষপথ। আর লাস্টেটা দেখো, নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথ মানে কি? 7 নম্বর কক্ষপথ। তাহলে যদি শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে যাওয়া হয় তাহলে কক্ষপথের সংখ্যা বাড়ার সাথে সাথে পারমাণবিক ব্যাসার্ধ কি হতে থাকে? বৃদ্ধি পেতে থাকে। তাহলে শ্রেণী বরাবর আমরা যদি পারমাণবিক ব্যাসার্ধ দেখি তাহলে উপর থেকে নিচের দিকে কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পাবে। তাহলে 1 নম্বর টপিক যেটা ছিল সেটা শ্রেণী বরাবর বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় উপর থেকে নিচের দিকে। কেন? কারণ এখানে তো কক্ষপথের সংখ্যা ক্রমশ বাড়ছে। কক্ষপথের সংখ্যা বাড়লে শেষ কক্ষপথের মানে ইলেকট্রন থেকে নিউক্লিয়াস পর্যন্ত ডিসটেন্সটা অনেক বেশি হবে। ফলে তাদের মধ্যে কি হবে? ডিসটেন্সটা বেশি মানে কি? তার ব্যাসার্ধটা বেশি। এটা মাথায় রাখতে হবে। তাহলে শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে আমাদের কি হচ্ছে? পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। এবার দেখি পর্যায় বরাবর। দেখো পর্যায় বরাবর কক্ষপথ তো কখনো চেঞ্জ হচ্ছে না, কক্ষপথটা একই থাকছে। যদি আমি বাম দিক থেকে ডান দিকে যাই কক্ষপথ একই থাকে, তাহলে কি বাড়ে?
ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। প্রথম পর্যায়ে যদি দেখি প্রথম শ্রেণীতে একটি ইলেকট্রন, দ্বিতীয় শ্রেণীতে দেখলে কটা ইলেকট্রন থাকে? দুটা। তৃতীয় শ্রেণীতে দেখলে কটা ইলেকট্রন থাকবে ভাই? তিনটা। চতুর্থ শ্রেণীতে কটা ইলেকট্রন থাকবে? চারটা। তাহলে যদি পর্যায় বরাবর দেখতে চাই, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কক্ষপথ একই থেকে কিন্তু ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে। তাহলে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেলে এদের মধ্যে নিউক্লিয়াসের সাথে সর্বশেষ কক্ষপথের আকর্ষণ বলটা কি বাড়বে? আকর্ষণ বল বাড়লে তারা কি করতে চাইবে? কক্ষপথটাকে সংকুচিত করতে চাইবে, মানে ভিতর দিকে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে না কম বৃদ্ধি পাবে, নাকি ছোট হতে থাকবে? পারমাণবিক ব্যাসার্ধ ছোট হতে থাকে। পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যায়, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার দরুন তাদের মধ্যে আকর্ষণ বল বাড়তে থাকে। ফলে কি হবে? ব্যাসার্ধটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, অর্থাৎ পরিধিটা আস্তে আস্তে ছোট হতে থাকে। ওই জন্য বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? বাম দিক থেকে ডান দিকে গেলে পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, মানে ছোট হয়। হলো। এবারে বলবে স্যার এটাকে কিভাবে কাজে লাগাবো? তোমাকে একটা কোশ্চেন দিতেই পারে। দেখো হাইলিনাকে রুবিজুলের সূচিপটি, এটা প্রথম শ্রেণীর যে মৌলগুলো আছে, প্রথম শ্রেণীর মৌলগুলোকে সাজানো। বললাম এদেরকে পারমাণবিক বৃদ্ধির ক্রম অনুসারে সাজানো। তুমি দেখো এর এইটা যে হয়, এর সর্বশেষ কক্ষপথ কটা হয়? লিথিয়াম। লিথিয়াম মানে সর্বশেষ কক্ষপথ এর হচ্ছে 2 নম্বর, এর হচ্ছে লিথিয়ামের 3 হয়। তাহলে লিথিয়ামকে ভাঙলে কত হবে? Li 2 1, মানে কত নম্বর? সর্বশেষ কক্ষটা কতটা? সর্বশেষ কক্ষটা 2 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ। এটার ক্ষেত্রে 3 নম্বর কক্ষপথ, এটার ক্ষেত্রে 4 নম্বর কক্ষপথ, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর। কেন? এটা শ্রেণী বরাবর সাজানো আছে। শ্রেণী বরাবর সাজানো হলে কক্ষপথটা 1টা 2টা 3টা 4টা পরপর কক্ষপথ বাড়তে থাকে। তাহলে এর সর্বশেষ কক্ষপথ 2 নম্বর, এর সর্বশেষ কক্ষপথ 7 নম্বর। তাহলে এর নিউক্লিয়াস থেকে 7 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ কি হবে? অনেক বেশি হবে। আর এর নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের ব্যাসার্ধ অনেক কি হবে? কম হবে। এটা নিউক্লিয়াস হয়তো এটা, আর এটার ক্ষেত্রে কি হবে? এরকম করতে করতে 7 নম্বর কক্ষপথ, মানে এখান থেকে ডিসটেন্স। তাহলে কার বেশি ব্যাসার্ধ? এর। তাহলে যদি আমি বলি যে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধির ক্রম, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে বেশি কার? এর। আর সবথেকে কম কার? এর। তাহলে বৃদ্ধির ক্রম মানে ছোট থেকে বড়, মানে ফার্স্টে আমি কি লিখব? যদি বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজাই, Li লেস দেন Na লেস দেন K লেস দেন Rb লেস দেন Cs, এরকম পরপর, মানে ছোট থেকে বড় সাজিয়ে ফেললাম আমি। এভাবে কিন্তু অঙ্কগুলো পরীক্ষায় পরে খুব ভালো করে তোমাদের করতে হবে। জিনিসটা বোঝো যে পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা কি, সেটার সাথে আমাদের শ্রেণী বরাবর সম্পর্কটা কিভাবে নিরূপণ করা হয়, পর্যায় বরাবর সম্পর্কটা কিভাবে নিরূপণ করা হয়। যদি তোমরা এই টপিকটা বুঝতে পারো, তাহলে ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করতে পারবে। আচ্ছা চলো, শ্রেণী বরাবর ব্যাপারটা পারমাণবিক ব্যাসার্ধ বা পর্যায় বরাবর আমরা বোঝাতে পারলাম। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে কি? আয়নন বিভব। আয়নন বিভব কাকে বলে এইটা আমাকে জানতে হবে। দেখো বইয়ে যে সংজ্ঞাটা আছে, বলছে কোনো একটি পরমাণু যে সর্বশেষ কক্ষপথ, সাপোজ ধরো এটা একটা পরমাণু, এই পরমাণু আমি এটাকে ধরলাম লিথিয়াম পরমাণু। লিথিয়াম পরমাণু সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? দেখো Li3 যদি হয়, লিথিয়াম 2 1, তাহলে সর্বশেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? একটি। তাহলে সর্বশেষ কক্ষপথে যটা ইলেকট্রন থাকছে তাদের মধ্যে যে ইলেকট্রনটি সবথেকে দুর্বলভাবে আবদ্ধ রয়েছে, তাদের মধ্যে যে ইলেকট্রনটি সবথেকে দুর্বলভাবে আবদ্ধ রয়েছে, সাপোজ ধরুন এই ইলেকট্রনটা সবথেকে দুর্বলভাবে এই কক্ষপথের মধ্যে রয়েছে। এখন এই সবথেকে দুর্বলভাবে যুক্ত থাকা ইলেকট্রনটিকে আমি বের করতে চাইছি কক্ষপথ থেকে। কি করতে চাইছি? বের করতে চাইছি। যদি বের করতে চাই, তাহলে এই জিনিসটাকে বের করতে গেলে আমার এই পরমাণু যতটা পরিমাণে শক্তি খরচ করতে হবে, সেই শক্তিটাকে বলা হচ্ছে আয়নন বিভব বা আয়োনাইজেশন শক্তি। তাহলে আমাকে বুঝতে হবে যে আয়নন বিভব বা আয়োনাইজেশন শক্তি বলতে কি বোঝো না, কোনো একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে দুর্বলভাবে আবদ্ধ একটি ইলেকট্রনকে বার করতে যত পরিমাণে শক্তির প্রয়োজন, সেই শক্তিটাকে বলা হচ্ছে আয়োনাইজেশন শক্তি বা আয়নন বিভব। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, দেখো যদি শ্রেণী বরাবর যাই, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এটা বুঝতে পারছো? শ্রেণী বরাবর ধরে 1 নম্বর শ্রেণী, তাহলে সর্বশেষ কক্ষে সবার কটা করে ইলেকট্রন আছে? একটা করে ইলেকট্রন আছে। এখন এটার থেকে এটা ব্যাসার্ধ কম, যদি ব্যাসার্ধ কম হয় এইটার সাথে এটার আকর্ষণ বল একটু বেশি হবে। এইটার থেকে এটার ব্যাসার্ধ এটার থেকে বেশি। যখন দূরত্ব বাড়বে, যদি ইলেকট্রন সংখ্যা একই থাকে, ধরো প্রথম শ্রেণীতে সবারই সর্বশেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন আছে, এবং দূরত্ব বাড়ার সাথে সাথে কি হচ্ছে? এদের মধ্যে ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের ডিসটেন্সটা আস্তে আস্তে কি হচ্ছে? বাড়তে আছে।
তাহলে ইলেকট্রন থেকে নিউক্লিয়াসে যত ডিসটেন্স বাড়বে তত তাদের মধ্যে আকর্ষণ বলটা কি হতে থাকবে, কমতে থাকবে। তত তাদের মধ্যে আকর্ষণ বলটা কি হতে থাকবে, কমতে থাকবে। মানে প্রথম শ্রেণীতে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের ডিসটেন্স এতটা ছিল, দ্বিতীয় শ্রেণীতে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের ডিসটেন্সটা বেড়ে এতটা হয়েছে, তৃতীয় শ্রেণীতে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের ডিসটেন্সটা বেড়ে এতটা হয়েছে। তাহলে আয়োনাইজেশন শক্তি বলতে কি, কোন ক্ষেত্রে শক্তিটা আমি বেশি খরচ করবো, কোন ক্ষেত্রে শক্তিটা আমি কম খরচ করবো। দেখো ডিসটেন্স বাড়লে আকর্ষণ কমবে, তাকে ছাড়তে হলে আমাকে বেশি শক্তি খরচ করতে হবে না। যে তোমার থেকে দূরে থাকে, তোমার সঙ্গে কখনো তার দেখা হয়নি, তার সাথে তোমার রিলেশনটা যদি ভেঙে দাও তাহলে কি তোমার বেশি কষ্ট হবে, হবে না। কিন্তু যে তোমার খুব কাছে থাকে, তোমার বেস্ট ফ্রেন্ড ধরো, যে তোমার সাথে সবসময় রয়েছে, তোমার সমস্ত কথাবার্তা বলে, A to Z শেয়ার করে, সেই মানুষটার সাথে তোমার যদি সম্পর্ক ভেঙে যায় তোমার বেশি কষ্ট হবে। তাহলে যে কাছে থাকবে তাকে দূরে সরানোর জন্য বেশি কষ্ট হয়, কিন্তু যে দূরে থাকে, যার সাথে বেশি কথা হয় না, তাকে মন থেকে মুছতে কতক্ষণ সময় লাগবে, বেশিক্ষণও সময় লাগবে না। ব্যাপারটা এরকম করে ভাবো, শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, ফলে যে দূরে আছে নিউক্লিয়াস থেকে তাকে সরানোর জন্য একে বেশি শক্তি খরচ করতে হচ্ছে না, কিন্তু যে কাছে আছে তাকে সরানোর জন্য বেশি শক্তি খরচ করতে হচ্ছে। মানে এটাই আয়নন বিভব বা আয়নাইজেশন শক্তি শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে গেলে কি হয়, ক্রমশ হ্রাস পায়। মানে ওপরের শক্তি বেশি লাগে, নিচের শক্তি কম লাগে। তাহলে ওপর থেকে নিচের দিকে গেলে আয়নন বিভবের মান কি হবে, ক্রমশ হ্রাস পাবে, কমতে থাকবে। বুঝতে পারলাম? চলো এবারে পর্যায় বরাবর ব্যাপারটা দেখি, পর্যায় বরাবর কি বলছে। এবার পর্যায় বরাবর যদি আয়নন বিভবের ব্যাপারটা আমরা দেখতে যাই, পর্যায় বরাবর তুমি জানো যে পর্যায় বরাবর প্রথম এদিক থেকে এদিকে যদি যাই, আমাদের কক্ষপথের সংখ্যা কিন্তু পরিবর্তন হয় না, পরিবর্তন কিসের হয়, ইলেকট্রন সংখ্যা। প্রথমে একটা থাকে, তারপরে কটা, দুটা, তারপরে কটা, তিনটা, তারপরে কটা, চারটা থাকে, তো ক্রমশ থাকে। তো দেখো যদি আমরা আয়নন বিভবের কথা বলতে যাই, তাহলে আয়নন বিভবটা দেখবে, তুমি সাপোজ তোমার লাইফে ভাবো তোমার একজন বেস্ট ফ্রেন্ড এখন একজন আছে, তো তুমি তাকে মন থেকে মুছে ফেললে, একটু কষ্ট হবে। একজন বেস্ট ফ্রেন্ডকে মন থেকে দূরে সরাতে একটু কষ্ট হবে, যে সবসময় তোমার কাছে থাকছে। এখন তুমি ভাবো তোমার দুটো বেস্ট ফ্রেন্ড আছে, দুজনই তোমার সঙ্গে চিট করলো, তাহলে তোমার কষ্টটা ওই একজনের জন্য যতটা কষ্ট ছিল দুজনের জন্য তার থেকে বেশি কষ্ট হবে না, হবে? আবার ধরো তোমার তিনটে বেস্ট ফ্রেন্ড আছে, তিনজনই তোমার সঙ্গে চিট করলো, তুমি তিনজনের সাথেই সম্পর্ক ভেঙে দিলে, তাহলে তিনজনের সাথে সম্পর্ক ভাঙলে কি তার থেকে বেশি কষ্ট হবে না? ভাবো না, এটা হচ্ছে নিউক্লিয়াস, এর পাশে যে যারা আছে তারা এই বেস্ট ফ্রেন্ড, এর যত কাছে আছে। দেখো পারমাণবিক ব্যাসার্ধ তো কখনো আমি চেঞ্জ করতে পারবো না, তার মধ্যে ইলেকট্রন যত বেশি, সবার তো একটাই কক্ষপথ, কিন্তু কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে, মানে এর থেকে এদের দূরত্ব সবাই সমান। এর একজনকে বার করতে যে পরিমাণে শক্তি লাগছে, এর দুজনকে কক্ষপথ থেকে ঠেলে বের করতে তার থেকে বেশি শক্তি লাগে, এর তিনজনকে কক্ষপথ থেকে ঠেলে তার থেকে বেশি শক্তি লাগে। তাহলে একটা ইলেকট্রনকে বার করার জন্য শক্তিকে বলা হচ্ছিল আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব। তাহলে একজনকে বের করতে যতটা আয়নন বিভব, ধরো এখানে এ চাইছে কি একে ঠেলে বের করবে, তার জন্য এ 5 শক্তি লাগবে, তাহলে এর দুজনকে ঠেলবে, তাহলে 5-এর থেকে বেশি শক্তি লাগবে না, লাগবে? এর তিনজনকে ঠেলে বের করবে, তার থেকে বেশি শক্তি লাগবে। যেমনটা আমাদের রিয়েল লাইফে হয়, আমাদের যারা খুব ক্লোজ হয়, যদি একজনকে মন থেকে ঠেলে বের করে দেই বা একজনের সাথে সম্পর্ক ছিন্ন করি, যতটা পরিমাণে কষ্ট হবে। আমার যত রিয়েল লাইফে ভালো মানুষ আছে, কাছের মানুষ আছে, যাদের খুব বিশ্বাস করি, যদি সবাই আমার সাথে ধোঁকা করে, তাহলে সবাইকে মন থেকে মুছে ফেলতে বা তার সাথে সম্পর্ক ভেঙে দিতে আমার থেকে অনেক বেশি কষ্ট লাগবে, তাই না? এটা সেরকমই কন্ডিশন। এদের কাছাকাছি যারা আছে, একজনকে দূরে ঠেলতে যে শক্তিটা লাগছে, সর্বশেষ কক্ষপথে 7টি যদি থাকে, 7 জনকে দূরে ফেলতে অনেক বেশি শক্তি লাগবে। তাহলে ব্যাপারটা কি হলো, বাম দিক থেকে যখন ডান দিকে যাবো পর্যায় বরাবর, তখন কি হচ্ছে, শক্তিটা আমাকে বেশি ইউজ করতে হবে। ইলেকট্রনকে বের করতে গেলে আমাকে শক্তিটা কি ইউজ করতে হবে, বেশি পরিমাণে ইউজ করতে হবে। মানে এখানে শক্তিটা কম ইউজ হবে আর এখানে শক্তিটা বেশি ইউজ হবে। তার মানে কি, যদি বাম দিক থেকে ডান দিকে যায়, আমাদের আয়নাইজেশন শক্তি কি হবে, আস্তে আস্তে বৃদ্ধি পাবে। ব্যাপারটা বুঝতে পারলাম? তাহলে আয়নাইজেশন শক্তি আর হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ দুটো ক্লিয়ার। তো নেক্সট টপিক আমরা যেটা করবো, তড়িৎ ঋণাত্মকতা। দেখো তড়িৎ ঋণাত্মকতা এই আয়নাইজেশন শক্তির সাথে খানিকটা সম্পর্কিত। আয়নাইজেশন শক্তি মানে কি, আমি ইলেকট্রনকে বাইরে বের করব। আয়নাইজেশন শক্তি মানে ইলেকট্রনটা ছিল কক্ষপথে, তাকে আমি ঠেলে বাইরে বের করব, সেটাকে বলা হচ্ছে আয়নাইজেশন শক্তি। মানে কি,
একটা মৌল ছিল যার মধ্যে ইলেকট্রন ছিল। এখন এখান থেকে ইলেকট্রনটাকে আমি বের করে দিচ্ছি, এটাকে A+ আয়ন তৈরি করবো আর ইলেকট্রনটাকে বাইরে করবো। তাহলে আয়নের শক্তিকে এক প্রকার বলতে কি তড়িৎ ধনাত্মকতা, মানে তড়িৎ একটা মৌলের মধ্যে পজিটিভিটি তৈরি করার যে সিস্টেমটা সেটা হচ্ছে আয়নাইজেশন শক্তি। এখন যদি বলি তড়িৎ ঋণাত্মকতা বলতে একটা মৌল আছে, তার সর্বশেষ কক্ষপথে আমি ইলেকট্রন আনতে চাইছি। যে মৌলের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যত বেশি সেই মৌলকেই তত বেশি তড়িৎ ঋণাত্মক মৌল বলা হয়। তাহলে তড়িৎ ঋণাত্মক মৌল কারা? যারা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনকে গ্রহণ করতে চায়। এখন সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করতে চাইলে কি হতে হবে বলতো? সর্বশেষ কক্ষপথে গ্রহণ করতে চাইলে আমাদেরকে ইলেকট্রন সংখ্যাটাকে অষ্টক পূরণ। তুমি দেখো, যদি ভালো করে দেখো, আমি শ্রেণী বরাবর ফার্স্ট দেখাই। শ্রেণী বরাবর যদি দেখো এলআই এর সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, সে কি চাইবে যে ভাই আমি আরেকটা ইলেকট্রন গ্রহণ করি? সে চাইবে কি? এলআই এর নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল হিলিয়াম, সে চাইবে হিলিয়ামের সর্বশেষ কক্ষে দুটো আছে, তাহলে সে বলবে কি ভাই আমিও এর মতো ইলেকট্রন বিন্যাস লাভ করব। প্রত্যেকটা মৌলর একটা মানসিকতা থাকে। কেমন মানসিকতা? তারা চাইবে যে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে। হিলিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল হচ্ছে লিথিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম। এ চায় কি হিলিয়ামের মতো দ্বৈত পূরণ করতে, মানে সর্বশেষ কক্ষপথে দুটো ইলেকট্রন যাতে থাকে। তাহলে এর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এ যদি চায় এটাকে বের করে দিয়ে দুই করতে, আবার এ চাইলে এটা একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। কিন্তু নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল যদি দুটো আছে, অলরেডিও দুটো আছে, তাহলে ও বাইরে থেকে গ্রহণ করতে যাবে কেন? ও চাইবে আমি একটা ছেড়ে দিই কালকে। তাহলে এ হচ্ছে ইলেকট্রন ছাড়ার ক্ষমতা দেখায়, প্রবণতা দেখাচ্ছে, গ্রহণের নয়। আচ্ছা, এর নিচে যে এনএ আছে, এন এর সর্বশেষ কক্ষে কটা থাকবে? এনএ মানে যদি 11 হয় তাহলে এনএ 2 8 1 দেখতে পাচ্ছ। আমি দেখো ইলেকট্রন বিন্যাসটা তোমাদের দেখাচ্ছি, ইলেকট্রন বিন্যাস তোমাদের শেখায় আগে। এনএ এলআই এদের দেখো আস্তে আস্তে, যদি এলআইটা দেখো প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথে একটি ইলেকট্রন আছে। এন এর ক্ষেত্রে দেখো প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রন আছে। একটা কথা বলো, এখান থেকে এখানটা ডিসটেন্স কতটা? যতটা হবে এখান থেকে ডিসটেন্সটা বেশি হবে না কম? বেশি হবে। এখানের সাথে এর আকর্ষণ বলটা বেশি নাকি এর আকর্ষণ বলটা বেশি হবে? যার ডিসটেন্স কম তার আকর্ষণ বল বেশি, তার মধ্যে টানটা বেশি লাগে। যে দূরে থাকবে তার মধ্যে টান কম, যে কাছে থাকবে তার মধ্যে টানটা বেশি। সুতরাং যে কাছে আছে সেই তো চাইবে যে আমি একে ছাড়বো না, বরঞ্চ একে রাখার জন্য আমি আরেকটাকে গ্রহণ করি। যে কাছে চাচ্ছে সে যে কাছে থাকে তার জন্য আমরা কি করি? সমস্ত রকম স্যাক্রিফাইস করি। ধরো যে আমার বেস্ট ফ্রেন্ড হয়, তার যদি অন্য কেউ বেস্ট ফ্রেন্ড থাকে, আমি যদি আমার বেস্ট ফ্রেন্ডকে বলি ভাই তুই ওর সাথে বেস্ট ফ্রেন্ড শুধু ডাকবি না, তখন তোর যদি বেস্ট ফ্রেন্ড মানে আমার যদি বেস্ট ফ্রেন্ড আমাকে বলে দেয় যে ঠিক আছে তাহলে তুই আমার সাথে সম্পর্ক ছেড়ে দে, আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো, তখন বলবো কি না ঠিক আছে ও তাহলে তোর বন্ধু থাক, কিন্তু আমি যেমন তোর বেস্ট ফ্রেন্ড আছে আমাকেও রাখতে হবে। আমরা আমাদের কাছের মানুষকে কখনো ছাড়তে চাই না, তার দেখি বলি যে সে যাতে আমার কাছে থাকে তার জন্য আমরা সমস্ত কিছু স্যাক্রিফাইস করি। ঠিক তো কথাটা? একইভাবে নিউক্লিয়াসের কাছে যে থাকে তার প্রতি আকর্ষণ বল যে বেশি হয়, সে আকর্ষণ বলের জন্য সে কি করবে? তাকে ছাড়তে চাইবে না। সে বলছে ঠিক আছে তোমার জন্য আমি আরেকজনকে আমার কক্ষপথে গ্রহণ করছি, কিন্তু যে দূরে থাকবে তার জন্য কি আকর্ষণ থাকবে না? সে বলবে ও থাকলো থাকলো, না থাকলো না থাকলো, ওর জন্য আবার নতুন করে একজনকে আনার আমার দরকার কি আছে? তো এটাই ব্যাপার, যখন কক্ষপথের সংখ্যা বাড়তে থাকে শেষ ইলেকট্রনের প্রতি আমাদের নিউক্লিয়াসের টানটাও ক্রমশ কমতে থাকে, তখন সে চাইবে কি আমি ইলেকট্রন ছেড়ে দিই। মানে যত উপর থেকে নিচের দিকে যাব শ্রেণী বরাবর তত ইলেকট্রনের প্রতি টান কমে যায়, ফলে তার দিকে ছাড়ার প্রবণতা বেড়ে যায়, মানে নতুন করে ইলেকট্রন গ্রহণের প্রবণতা থাকে না। মানে নতুন করে ইলেকট্রন গ্রহণ করলে তাকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। এখন যদি উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ইলেকট্রন ছাড়ার প্রবণতা থাকে, তাকে দূরে ঠেলে দেওয়ার প্রবণতা থাকে যারা আমাদের দূরের বন্ধু, তাহলে নতুন বন্ধুকে গ্রহণ করার প্রবণতা থাকছে না। তাহলে ব্যাপারটা হয়ে গেল কি তড়িৎ ঋণাত্মকতা উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? ক্রমশ কমতে থাকে। তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ কি হতে থাকে? কমতে থাকে। কেন কমতে থাকে? কারণ উপর থেকে নিচের দিকে গেলে দূরত্ব বাড়ে, দূরত্ব বাড়লে নতুন কোনো জিনিসকে টানার নতুন কোনো জিনিসকে টেনে কক্ষপথে আনার ক্ষমতা থাকে না, বরঞ্চ কক্ষপথে থাকা লাস্ট জিনিসটাকেও বের করে দিতে ইচ্ছা করে। এই জন্যই কিন্তু
নতুন করে ইলেকট্রনকে কক্ষপথে ঢোকানোর যে টেন্ডেন্সিটা সেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে না, যার কারণে কি হয় উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ আস্তে 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 কমে যায়। কিন্তু যদি পর্যায় বরাবর তুমি দেখো, পর্যায় বরাবর দেখো সর্বশেষ কক্ষপথে একটা দুটো তিনটে চারটা করে থাকতে চায়, আস্তে 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 কি হচ্ছে ইলেকট্রন সংখ্যা বাড়ছে। যাদের ইলেকট্রন সংখ্যা বাড়বে সবাইকে রাখার জন্য তারা কি চাইবে, যাতে না বের করতে। এ বলবে কি ঠিক আছে তোমরা চারজন আছো, তোমরা কি বলছো, ওরা বলবে কি না আমরা আমাদের যদি আমাদের অন্যান্য বন্ধুর সঙ্গে তুমি যদি বন্ধুত্ব করতে আমি তোমাকে ছেড়ে দেবো। ও বলবে ঠিক আছে আমি বন্ধুত্ব করতে রাজি আছি, তোমরা যেও না। ব্যাপারটা ওই জন্য ও কি করবে আরো গ্রহণ করবে। এটা সেরকম ব্যাপার যে অষ্টক পূরণ করার ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল পার্ট। সবাই কিন্তু চাই আমি সর্বশেষ কক্ষপথে 8টা পূরণ করি। তো তাই যার 4টে আছে সে বলবে আমি আরো 4টা নিয়ে অষ্টক পূরণ করি। 4টে ছাড়ার জন্য যে ক্ষমতা লাগবে, 4টে গ্রহণ করতে তার থেকে ক্ষমতা কম লাগবে। ধরো আমি একদম 17তম শ্রেণীতে যাচ্ছি, 17তম শ্রেণীতে যদি যাওয়া যায় সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে, 7টা ইলেকট্রন থাকে। তাহলে এর অষ্টক পূরণ করতে কটা ইলেকট্রন লাগবে, 1টা ইলেকট্রন লাগবে। এ কি চাইবে যে আমি এর সর্বশেষ কক্ষপথ থেকে 8টা ইলেকট্রনকে বের করে দিই? এ চাইবে কি আমি 7টা ইলেকট্রনকে কক্ষপথ থেকে বের করে দিই? এর টেন্ডেন্সি থাকবে। এ যদি 7টা ইলেকট্রন বের করতে যায় কত শক্তি খরচ হয় বলতো? সে কি অত শক্তি খরচ করতে পারবে? সে বলছে না আমার 7টা ইলেকট্রনকে বের করার দরকার নেই, আমি বরঞ্চ বাইরে থেকে 1টা ইলেকট্রনকে গ্রহণ করে নিই, তাহলে আমার তো 8টা পূরণ হয়ে যাবে। যার সর্বশেষ কক্ষে 7টা ইলেকট্রন আছে সে 1টা ইলেকট্রনকে গ্রহণ করতে চাইবে, অর্থাৎ তার মধ্যে তড়িৎ ঋণাত্মকতা হওয়ার তীব্রতা থাকবে যে আমার 7টা তো আছে আর 1টা গ্রহণ করলে আমার 8টা পূরণ হয়ে যাবে, তাহলে আমি কেন গ্রহণ করবো না? গ্রহণ করার একটা মানসিকতা থাকবে, তীব্রতা থাকবে যে আমি যাকে পাবো তার থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবো। তাহলে এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা প্রচুর আছে। কিন্তু প্রথম শ্রেণীতে যে আছে তার সর্বশেষ কক্ষে কটা আছে? 1টা আছে। যদি 1টা থাকে সে কি বলবে আমি আরো 7টাকে নেই। 1টা ইলেকট্রন যা সর্বশেষ কক্ষে সে 7টাকে নিতে অনেক শক্তি লাগবে, হয়তো তার কাছে তত শক্তি নেই, তাহলে সে কি করে নেবে? সে বলবে না ভাই আমার 7টাকে নেওয়ার দরকার নেই, আমি 1টাকে ছেড়ে দেব। তাহলে যে ছাড়তে চাইবে তার মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কম, আর যে গ্রহণ করতে চাইবে তার মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বেশি। যে ইলেকট্রন গ্রহণ করবে সেই তো মাইনাস হবে, আর যে ইলেকট্রন ছাড়বে সে কি হয়ে যাবে প্লাস। তাহলে পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যায় ইলেকট্রন গ্রহণের প্রবণতা ক্রমশ কি হতে থাকে, বাড়তে থাকে। ইলেকট্রন গ্রহণের প্রবণতা ক্রমশ বাড়তে থাকে। তাহলে 3 নম্বর কন্ডিশন কি হবে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বৃদ্ধি পায়, ইলেকট্রন গ্রহণের প্রবণতা বৃদ্ধি পায়। আচ্ছা তোমাদেরকে আমি 3টে টপিক পড়ালাম, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নন বিভব আর তড়িৎ ঋণাত্মকতা। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে যে স্যার এই টপিকটা আরেকটু ভালো করে ক্লিয়ার করলে ভালো হয়, আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব আরো ভালো করে ক্লিয়ার করে দেওয়ার। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই তো প্রেস করবে, কারণ সবার প্রথমে এভাবে গল্পের ছলে ফিজিক্স শেখার যে টেকনিক সেটা আমি তোমাদের শেখাবো, কথাই দিচ্ছি।